হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা কিন্তু আমাদের গল্প কথা পরিবারের ফার্স্ট এপিসোড এই বছরের। আশা করছি তোমাদের নতুন বছর খুব ভালো করে কাটবে এবং বছরের প্রথম দিনটা তোমাদের খুব ভালোভাবে কেটেছে। আজকের যে ঘটনাগুলি আছে, ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং বলে দিই, যারা শেষ অবধি ঘটনা শোনো, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ঘটনা কেমন লাগছে। চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে ঘটনাটি আছে লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি। আমাদের বিশাল সম্পত্তি রয়েছে কলকাতা থেকে 2 ঘন্টা দূরের মফস্বল শহরে। ট্রেনে যাতায়াত করা যায়, স্থলপথে রাস্তায় একটু বেশি সময় লাগে। আমরা বড় পরিবার, কেউ না কেউ সেখানে 2 দিনের জন্য যায়, কখনো সপ্তাহখানিকও থাকা হয়। 10 বিঘে জমির ওপর দোতলা বেশ বড় বাড়িটা, আর আছে একটা বড় দিঘি। এছাড়া সবজি চাষের জমিও আছে সেখানে। সারা সম্পত্তিটা ঘিরে আছে পাঁচিল। সমস্ত জায়গাটা প্রায় ন্যাশনাল হাইওয়ের ওপরে। মাসখানেক আগে আমি আর 2 জন সহকর্মী সেখানে গিয়েছিলাম কয়েকটা দিন কাটাবার জন্য। ওরা সঞ্জীব আর মানস। আমরা গাড়িতে গিয়েছিলাম। যখন পৌঁছালাম তখন বাজে দুপুর 12টা। আমরা প্যাকেটে দুপুরের খাওয়া নিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা গেট খুলে গাড়িটা ভেতরে পার্ক করে দিলাম। তারপর বারান্দা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। বেশ কয়েকখানা ঘর। আমি একটা ঘর খুললাম। এটা সবচেয়ে বড় ঘর। ঘরে 3টি খাট রাখা রয়েছে, একটা নিচু সেন্টার টেবিল আর খান 4 চেয়ার। প্রতিটি সিঙ্গেল খাটের পাশে একটা করে বেড সাইড টেবিল, তাতে একটা করে ছোট টেবিল ল্যাম্প আর জলের জাগ আর গেলাস রাখা রয়েছে, আর একটা বড় কাবার্ড। আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা ছড়িয়ে ছিটিয়ে বসলাম। আমি আর মানুষ সিগারেট ধরালাম। তারপর ফোনটা পকেট থেকে বের করে ফটিকদাকে ফোন করলাম। ফটিকদা এখানকার দেখাশোনা করে। সে এখান থেকে খানিকটা দূরে শহরের দিকে থাকে তার পরিবারের সাথে। বছর 45 তার বয়স। সে বলল আসছে। খানিকক্ষণ পরেই যে সাইকেলে এসে হাজির হলো সে ফটিকদা নয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? ফটিকদা কোথায়? উনি বললেন, ফটিকদা অসুস্থ হওয়ায় আমি এসেছি। মাসখানেক হলো সে ফটিকদার কাজ করছে। এ কথা আমার জ্যাঠামশাইকে জানানো হয়েছে। ফটিকদাই জানিয়েছে। তার নাম জিজ্ঞাসা করায় সে বলল তার নাম কিশোর ভূঁইয়া, এবং তিনি বলে দিল আমাকে বোজো বলে ডাকবেন। যাই হোক, বোজো সকলকে জল দিল। আমরা জল খেলাম। আমি তার সঙ্গে ফটিকদার কুশল বিনিময় করছিলাম। চারিদিক শুনশান করছে। একটা পাখি বা কোনো কিছু ডাকাডাকি করছে না। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে গাছের পাতার সম্মিলিত শিরশির করে আওয়াজ হচ্ছে। আমি বোঝোকে বললাম রাতের খাবারের জন্য বাজার করে আনতে। আমি কিছু টাকা তার হাতে দিলাম। সে নিচে নেমে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। ব্রজদা যাওয়ার আগে আমাদের চা দিয়ে গেছে। ঘরের বাইরে বারান্দায় একটা ডাইনিং টেবিল রাখা আছে, তাতে 6টা চেয়ার। আমরা সেখানে বসে আছি। চা শেষ করে সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে সাধারণ কথাবার্তা বলছি। এই নিস্তব্ধ পরিবেশে মন প্রায় জড়িয়ে যাচ্ছে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বরের পাদবিম্ব করা উচিত। তাই নির্জনতার এখন বড়ই অভাব। সেটা এখানে এসে মর্মে মর্মে উপলব্ধ করছি। কোলাহল আর উল্লাসের প্রতিবাদী বহু মানুষের মৃত্যুবরণ করেছে। দৈনিক পত্রিকা খুললেই সেটা চোখে পড়ে। এইসব কথা মনে ভেসে উঠছিল। সিগারেট শেষ করে
একে একে আমরা স্নান করে পোশাক বদলে ব্রজদার অপেক্ষা করছি। দেখতে দেখতে ব্রজদা এসে গেল। আমাদের প্যাকেট করা লাঞ্চগুলো ওকে দিলাম। সে সেগুলো গরম করে প্লেটে করে টেবিলে রাখল, সঙ্গে দিল জল। আমরা খাওয়া শুরু করে দিলাম। কথা বলতে বলতে খাওয়া শেষ হলো। এখন 3টে বাজছে। আমরা ঘরে ঢুকে যে যার বিছানায় শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। বসন্তকাল, একটা হালকা ঠান্ডা ভাব। আমরা বারান্দায় এসে বসলাম। এখন ক্লান্তিটা একটু কেটে গেছে। ব্রজদা আলো জ্বেলে দিয়ে গেছে। ভোল্টেজ কম হয় আলোগুলো নিভে নিভু। পরে এসে আমাদের লিকার চা আর বিস্কুট দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করছি। ব্রজদা এসে দাঁড়ালো। আমি বললাম, কিছু বলবে নাকি? সে বলল, বেশি রাতে ঘরের বাইরে থেকো না। আমি বললাম, কেন, কি ব্যাপার? সে বলল, বাবা মশাই, আজকাল যা দেখা দিচ্ছে তাই বললাম। তিনি গত হয়েছেন অনেক দিন আগে, মানে আমার ঠাকুরদার বাবা। উনি এই সম্পত্তিটা কিনেছিলেন। আমি হেসে বললাম, কি বলছো কি? আমি জানি তুমি বা তোমরা বিশ্বাস করবে না এইসব, তাই কিছু জানাইনি। আমি জিজ্ঞাসা করায় ব্রজদা বলল, ফটিকদার কাছে বাবা মশাই সম্বন্ধে জেনেছে সে। সঞ্জীবার মানুষ উৎকণ্ঠ হয়ে উঠল। ওরা জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি? আমি বললাম, আগে কখন শুনিনি তো। ব্রজ আবার বলল যে, সে আরো বলল, মাসখানেক আগে একটা রাত্রির এখানে থাকতে এসেছিল। এমনিতে তো বাড়ি চলে যায়, তা সেবার তিনি দেরি হয়ে যাওয়া যায়নি, ঠিক গিয়েছিল এখানে। মাঝরাতে বাথরুমে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে বাবা মশাই ঘুরে বেড়াচ্ছে। বাবা মশাই মানে আমার বাবার বাবা মশাই মানে আমার দাদু, যিনি গত হয়েছেন প্রায় অনেক বছর হয়ে গেছে। বোঝো বলতে শুরু করলো লাঠি হাতে। আমি প্রথমটা বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। আমার দিকে চোখ পড়তেই এমনভাবে তাকালেন যে আমায় ভস্ম করে দেবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, ঠিক আছে। এরপর ব্রজ চলে গেল। এবার সঞ্জীব আর মানুষ চেপে ধরল, বলল, এই কি ব্যাপারে? আমি ওদের বললাম, আমার ঠাকুরদার বাবা সতীনাথ মুখোপাধ্যায় ছিল দুধে উকিল। এই সম্পত্তিটা উনি কেনেন। তখন এইসব জায়গা ছিল জঙ্গল। কোনো এক জমিদারের মামলা লড়ছিল তিনি। সেই মামলা শেষ হয়নি, তার আগেই সেই জমিদার মারা যান। তখন সেই জমিদারের অনেক দেনা ছিল, তাই আমার ঠাকুরদার বাবা এই সম্পত্তিটা একরকম জলের দরে কিনে নেন। তখন তার বয়স বেশি ছিল না। জমিদার ছিলেন নিঃসন্তান। সেই জমিদারের স্ত্রী আর তার ভাইপো যে ছিল অল্প বয়স্ক, তার নাম ছিল নকুল ভূঁইয়া। তাদের বাবা মশাই বাড়ি ছাড়া করে। বছর বছর পর সেই ভাইপো ফিরে আসে তার দল বল নিয়ে। সে তখন পুরো মাত্রায় ডাকাত হয়ে যায়। সে সতীনাথ মানে বাবা মশাইকে আক্রমণ করে এক রাত্রে। কিন্তু বাবা মশাইয়ের বন্দুকের গুলিতে সেই ভাইপো মারা যায়। বাবা মশাইও গুরুতর আহত হন। আর সেই আহত অবস্থায় মাস 5 মধ্যে বাবা মশাই মারা যান। মারা যাওয়ার সময় মৃত্যুসজ্জায় তিনি বলে গিয়েছিলেন তিনি জমিদারের কোনো জ্ঞাতি গোষ্ঠীকে বাঁচতে দেবেন না। এই সবই আমি আমার বাবার কাছে শুনেছি। এতদিন তো কিছুই হয়নি, কিন্তু ব্রজদার মুখেই প্রথম শুনলাম। শুনছিবার মানুষ বেশ অবাক হয়ে শুনছিল। ওদের বেশ রোমাঞ্চকর অনুভূতি হলো। যাই, তখনকার মতো আর কথা এগোলো না। আমরা সেই নিস্তব্ধতায় কিছুক্ষণ তাস খেললাম। এর মধ্যে বোজদা এসে আর এক পন্তা চা মুড়ি আর আলুর চপ দিয়ে গেল। মানুষের গানের গলা ভালো ছিল। সে বেশ কয়েকখানা গানও শোনালো। দেখতে দেখতে রাতের খাবার সময় হয়ে গেল। দুরাগত শিয়ালদের সম্মিলিত ডাক ভেসে আসলো কানে। রাতে খাবার বারান্দায় টেবিল দিয়ে দিল বোজদা। তারপরেই সে আমাকে বলে,
তার সাইকেল নিয়ে বাড়ি চলে গেল। আমরা খাওয়া দাওয়া সেরে বারান্দায় কিছুক্ষণ ধূমপান করলাম। তারপর ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ি। ঘুমিয়েও পড়লাম। মাঝরাতে আমার জল তেষ্টা পেল, আর তাই ঘুম ভেঙে গেল। বেড সাইড টেবিল থেকে জল খেয়ে শুতে যাব। হঠাৎ মনে হলো বাইরের বারান্দায় কেউ পায়চারি করছে। কান পেতে শুনলাম কেউ হেঁটে বেড়াচ্ছে। তখনই বুঝতে পারলাম মানুষ আর সঞ্জীবও জেগে আছে। আমরা ফিসফিস করে কথা বললাম। আমি উঠে ঘরের আলোর সুইচটা জ্বেলে দিলাম, কিন্তু আলো জ্বলল না। বিছানা হাতড়ে টর্চটা খুঁজে পেলাম। আশ্চর্যভাবে সেটাও কাজ করল না। এবার আমি ঘরের ভেতর থেকেই বাইরে কে বলে হাঁক মারলাম। তাতে পদ শব্দটা থেমে গেল। থামল ঠিক আমাদের দরজার সামনে, আর তারপরে দরজা ভেদ করে একজন আবছা মনুষ্য অবায়ক ঢুকে পড়ল ঘরে। সে আমাদের দিকে মুখ করে দরজায় পেছন করে দাঁড়ালো। চোখ দুটো আমাদের দিকে। আমাদের মুখে কোনো কথা নেই। সে ঘর ঘরে সরে বলে উঠল, মণিরত্ন যুগে। মণি আমার বাবার ডাক নাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম সে আস্তে আস্তে আবার দরজা খুলে বাইরে চলে গেল। দরজাটা খুলে বলা ভুল হবে, দরজাটা আটকানোই ছিল। তিনি আবছা ছায়ার মতো বাইরে চলে গেল। তারপরের দিন সকালবেলা বোজোকে সব ঘটনা খুলে বলি। বোজো সেটা নিয়ে আর কোনো কথা বাড়ায়নি। তারপর সেদিনটা দিব্যি কেটে গেল। তারপরের দিন রাতের বেলা ঘটল আসল ঘটনা। আমি ছাদে একটু পায়চারি করছিলাম, হাতে সিগারেট ধরিয়ে। হঠাৎ খেয়াল করলাম ছাদের ব্যালকনিতে কেউ পা ঝুলিয়ে বসে আছে, কিন্তু তার মাথাটা দেখা যাচ্ছে না। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, আমি ঠিক দেখছি তার মাথাটা নেই, শুধু পা দুটো ঝুলছে আর শরীরটা উল্টো দিক করে ঘোরানো, মানে নাভিটা পিছন দিকে, পা দুটো সামনের দিকে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। এই ঘটনা আমার বাড়ির লোক জানতে পারে এবং সেদিন রাতেই আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে জানতে পারি সেই দাদামশাই চাইনি যে কেউ ওই বাড়িতে রাত কাটাক, তাই আমাদের সাথে এরকমটা হয়েছিল। এখন ওই বাড়িটা কেমন আছে আমরা কেউ জানি না। সেই দাদামশাই কি এখনো সেই বাড়িতে আছে নাকি সেটাও আমরা জানি না। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা শেষ অবধি ঘটনা শুনছো তাদেরকে বলবো লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। এবং মঙ্গলবারে যেহেতু ঘটনা আসে না অনেক দিন হলো, তাই মনে করলাম যে মঙ্গলবারে একটা ঘটনা যদি তোমাদেরকে শোনানো যায় তাহলে কেমন হয়। তাই আজকে ছোট ছোট দুটো ঘটনা আছে। এটা তো প্রথম ঘটনা ছিল। আর একটা ঘটনা আছে, সেটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে আমাদের একজন গল্পকথা পরিবারের একজন সদস্য। তিনি হোয়াটসঅ্যাপে ঘটনাটি লিখে পাঠিয়েছে। ঘটনাটা বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেল আইডিতেও ঘটনা লিখতে পারো। আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং
আগের দিন যারা যারা ঘটনা শুনতে পারোনি, 288 নম্বর এপিসোড নবদ্বীপে আমার মায়ের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা আমি পোস্ট করেছি, সেই ঘটনাটা যারা এখন অবধি শোনোনি, ব্যস্ততার দরুন যেহেতু নতুন বছর পড়ে গেছে এবং 2 দিন গেছে, তোমরা আনন্দ করেছো, তো এই ঘটনাটা এখন অবধি যারা যারা শোনোনি তারা কিন্তু এই ঘটনাটা শুনে আসতে পারো। আশা করছি ঘটনাটা শোনার পরে তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। দ্বিতীয় ঘটনাটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, তিনি তার নাম উল্লেখ করেনি। তো তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি। তুমি যদি ঘটনাটা শুনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। চলে যাচ্ছি ঘটনায়। দাদা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সকলে ভালো থাকলে আমিও ভালো থাকি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বর্ধমানের দাইহাট থেকে বলছি। আমার পরিবারের একটি সত্যি ঘটনা হয়েছে, যেটা আমার দাদুর সাথে। আজ থেকে প্রায় 50 বছর আগেকার ঘটনা। ঘটনাটা ঘটেছে বাংলাদেশে থাকাকালীন। আমাদের পেশা ছিল নদীতে মাছ ধরে সেই মাছ হাটে বিক্রি করা, আর এটা ছিল প্রত্যেক দিনের কাজ। তো একদিন কি হয়েছে, নদীতে মাছ ধরে হাটে বিক্রি করে সেই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরে আসছিল। ওই দিন হয়তো কোনো কারণে বসত বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল দাদুর। আমার দাদু এমনি খুব সাহসী মানুষ ছিল। দাদু বাড়ি আসছে মাছের ডিরা মাথায় করে। ওপর বাড়ির জন্য বাজার থেকে কিছু মাছও ছিল। বাজার থেকে বাড়ির দূরত্ব ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার। বাজার পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে নদীর পাড় দিয়ে মাটির রাস্তা, আবার একটা বড় বাবলা বাগান। ঠিক তখনই ঘটল একটি ঘটনা। কেউ একজন বলে উঠল, এই ননি, আমার রাস্তা থেকে একটু সরে যা, আমি যাব। দাদু শুনেও না শোনার ভান করে মাটির আলে সরু পথ দিয়ে হেঁটে চলেছে। আবারও খানিক বাদে বলে উঠল, এই ননি, সরে যা, আমি যাব। একই রকম করল। দাদু ভাবছিল হয়তো কোনো মুসলমান কোনো মেয়ে রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছিল, তাই দাদু মনে করে সরছিল না। তার খানিক পরে দেখে একটা মেয়ে, সাদা শাড়ি, লাল পাড় পরা, মাথার চুল ছাড়া, ঝুমুর পরা অবস্থায় একটা মেয়ে বাবলা বনের দিকে চলে গেল। দাদু তখন বুঝতে পেরেছে এ কোনো মেয়ে না। আমার দাদু একটু ওঝাগিরি জানত। বাড়ি এসে কাউকে কিছু বলেনি। তারপরের দিন আর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। দিন দিন যেন দাদু শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে পারছে না। তারপরে আস্তে আস্তে কথা বলা বন্ধ হয়ে যায় দাদু। তখন গুঙিয়ে গুঙিয়ে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা আমার বড় মা এবং বাকি সবাইকে জানানো। তখন আর কিছু করার ছিল না। আমাদের বাড়িতে শিবকালীর বেদি আছে। আমার বড় মা তখনই কালীমার আরাধনা করে ভরা উঠল। তখন ভরে জানালো যে আমি তার ছেলেকে সরতে বলেছিলাম, ও সরেনি, তাই ওকে নিয়ে গেলাম। তার খানিক বাদে দাদু মারা যায়। এটা হলো আমার দাদুর সাথে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। আজকে যে দ্বিতীয় ঘটনাটি ছিল, এটা কিন্তু যে শেষে যে এত বড় একটা রোমাঞ্চ আসবে সেটা আমিও জানতাম না। প্রথম দিকে যখন ঘটনাটা পড়ছিলাম তখন ভেবেছি হয়তো এখানে কোনো ভূতের উল্লেখ করা হবে, কিন্তু না, এখানে ভগবানের উল্লেখ করা ছিল। তিনি যখন মাছ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল তখন তার বাড়িতে যে কালীমায়ের মূর্তি যে পুজো করা হয় বাড়িতে নিত্য, তো সেই মা সেখান দিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে সরতে চায়নি, তাই তার সাথে এরকমটা হয়েছে। তো খুব অদ্ভুত ছিল আজকের দ্বিতীয় ঘটনাটাও। দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। লাইক করতে ভুলো না। লাইক এবং কমেন্ট যদি না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। এবং বলবো তোমাদের সাথেও বা তোমাদের পরিবারে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। গল্প কথায় ঘটনা লিখতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনাই শোনার জন্য। দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 10টায়।